স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। বঙ্গোপসাগরে মিয়ানমারের অন্যায্য দাবি খারিজ হয়ে গেছে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আদালতের ঐতিহাসিক রায়ে সাগরের বুকে উড়েছে বাংলাদেশের জয়ের পতাকা। স্বাধীনতার মাস মার্চে আমরা আবারও একবার পেয়েছি বিজয়ের স্বাদ। এই অর্জন উদযাপনের ঘোষণা দিয়েছে সরকারি দল। প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাও শুভেচ্ছা জানিয়েছেন সরকারকে। সামনে এবার ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আইনি লড়াইয়ের পালা। এই মামলার রায় আসতে পারে 2 বছরের মধ্যে, আর তাতেও বিজয়ের স্বাদ নিতে অপেক্ষা করছে পুরো বাংলাদেশ। সাগরের বুকে এবার তেল গ্যাস সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। এজন্য দরকার জ্বালানি নীতি নিয়ে একটি গ্রহণযোগ্য জায়গা তৈরি করা। এসব নিয়ে আজকের আলোচনা করব। আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধের মামলায় কেন রায় পক্ষে পেল বাংলাদেশ? এই রায় ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশকে কতটা সুবিধা দিবে? নতুন সমুদ্র সীমার সুবিধা কাজে লাগাতে কতটা প্রস্তুতি রয়েছে দেশের? সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে কি উদ্যোগ নিচ্ছে সরকার? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব, বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা মামলার বাংলাদেশ দলের নেতৃত্বদানকারী অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল জনাব খুরশেদ আলম। আছেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী জনাব ইনামুল হক। আছেন সমুদ্র অঞ্চল ও সীমানা রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক ডক্টর এম হাবিবুর রহমান এবং আমাদের খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। আমি জনাব অ্যাডমিরাল খুরশেদ আলমের কাছে সরাসরি চলে আসি একটি প্রশ্নে, যে আমরা ইটলস থেকে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দি সি তা থেকে একটি রায় পেয়েছি। সে রায়ের যে সুবিধা, যেটা যদি আমি একদম সরল বাংলা ভাষায় বলি, চিংড়ি, ইলিশ, লবণ, খনিজ পদার্থ, গ্যাস অনুসন্ধানে, সেই সুবিধাটা আমরা কবে থেকে কার্যকর করতে পারবো, বা এটার কোন মানে আমরা কি যেটা অর্জন করলাম সেই অর্জনটা আসলে আমরা কবে এটা সুবিধা পাইতে শুরু করব? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে এই রায়গুলি নিয়ে, একটু পরিষ্কার করতে চাই এই কারণে যে এই রায়ের কিন্তু আরো উল্লেখযোগ্য দুটি দিক ছিল। প্রথম একটি দিক ছিল যে রাজনৈতিক সিদ্ধান্ত। যে রাজনৈতিক সিদ্ধান্ত এই কারণে আমি বলবো যে রাজনৈতিক সিদ্ধান্ত না হলে কিন্তু কোর্টে যাওয়া হতো না, আজও বাংলাদেশের এই সমুদ্র সীমা কিন্তু নির্ধারণ করা সম্ভবপর হতো না। অনেকেই আমরা কথা বলছি আজকাল, কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওনারা যে দূরদর্শিতা এবং সাহসিকতার সঙ্গে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত। এই সিদ্ধান্তের ফলেই আমরা হয়তো আজকে সমুদ্র সীমা পেয়েছি। দ্বিতীয় পর্যায়ে আমি বলবো যে জিনিসটা আমাদের অনেকেই দেখছেন না, সেটা হলো যে আমরা কিন্তু গত 2 বছর ধরে এই কেসের পক্ষে, বাংলাদেশের পক্ষে প্রচুর তথ্যপত্র আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দি সিতে জমা দিয়েছি। আমাদের তথ্যপত্র জমা দিয়ে হয়েছে প্রায় আপনার ওভার 2900 পেজের মতো, পৃষ্ঠার মতো কাগজ, এবং মিয়ানমার জমা দিয়েছে প্রায় 757 পেজ কাগজ। এই কাগজগুলো কিন্তু ওয়েবসাইটে আছে, কিন্তু দুঃখজনক হলে সত্যি, যখন আমরা এই কাগজগুলো জমা দিই বা এখন যেগুলো ওয়েবসাইটে আছে, এখানে আমরা কোনো কিছু কম দিয়েছিলাম কিনা বা আরও কিছু দিলে আমরা ভালো ফলাফল পেতাম কিনা, এই ধরনের কিন্তু কোনো সাজেশন বা কোনো বক্তব্য আমি দেখছি না। আমি যেটা দেখছি সেটা হলো যে রায়ের ব্যাপারেই কিছু বিরূপ মন্তব্য বা রায়ের ব্যাপারে অনেক পজিটিভ মন্তব্য সেগুলো আসছে। কিন্তু আমার কাছে ভালো হতো যদি তারা বলতেন যে হ্যাঁ, বাংলাদেশ চাওয়ার যা ছিল, এখানে যদি আরো 5টা জিনিস তারা যদি আইনটা পড়ে, এর আগে যে 10-20টা আদালতে আরো এই ধরনের রায় হয়ে গেছে, সেই রায়গুলোর অনুসরণ করে তারা যদি বলতে পারতেন যে হ্যাঁ, এই জায়গায় বাংলাদেশ আরেকটু দিলে হয়তো বেশি পেত বা এটা কেন পায়নি, তাহলে আমার কাছে মনে হতো যে ইয়েস, এটা হয়তো তারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক হিসেবে এটা দেখে তাদের মতামত দিচ্ছেন। আমি তৃতীয় পর্যায়ে আসি, যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো যে আমাদের মহীশোপানের আমাদের এই সমুদ্র সীমা ইটলস যেটা নির্ধারণ করে দিল সেটার ব্যাপারে। এটার ব্যাপারে আমি বেশ কয়েকবার বলেছি, খুব সংক্ষেপে আমি বলতে চাই যে সেটা হলো যে আমাদের কিন্তু 1974-75 সালে যখন থেকে আমাদের 2 প্রতিবেশীর সঙ্গে সমুদ্র সীমা নিয়ে কথাবার্তা চলে আসতেছিল, তখন থেকে কিন্তু আমরা জানি যে আমাদের সমুদ্র সীমা 2 দেশের সমুদ্রত্ব পদ্ধতি অবলম্বনের কারণে 130 মাইলের বেশি নয়।
এবং যেহেতু আমরা 130 মাইলে সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা আমাদের প্রতিবেশীকে আমরা বলেছি যে সমুদ্রতট পদ্ধতি এখানে চলবে না। কিন্তু তারা যেটা আমাদেরকে বলতো সেটা হলো যে দেখো, তোমাদের যে অবতল বা কনকেভ কোস্ট লাইন, এটা আমাদের সৃষ্টি না, এটা তোমাদের আল্লাহ বা তোমাদের বিধাতা বা প্রকৃতির সৃষ্টি। তোমাদের প্রাকৃতিক অসুবিধার কারণে আমরা ক্ষতিপূরণ দেবো কেন, আমাদের পানি দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার তো কোনো কারণ নাই। এরকম একটা অবস্থায় কিন্তু গত 38 বছর চলে আসছে। এইবার কেসে আমরা যে দাবিটা করেছি, প্রথমত যে 1974 সালে আপনি জানেন যে সেন্ট মার্টিনসে একটা সমুদ্র সীমা ঐক্যমত হয়েছিল, কিন্তু সেটা একটা মিনিটসের মাধ্যমে হয়েছিল 12 মাইল পর্যন্ত। কিন্তু কোর্টে কিন্তু এবার আপনার মিয়ানমার বলেছে যে না, যেহেতু এটা একটা দ্বীপ, ছোট দ্বীপ মূল ভূখণ্ডের সামনে, কাজে এটা 6 মাইল পাবে। কিন্তু আমরা কোর্টে বলেছিলাম যে না, এটা 12 মাইল প্রাপ্য, এবং এর সপক্ষে আমরা আরো প্রায় 8-10টা কেসের প্রেসিডেন্স তুলে ধরেছিলাম যে এরকম একটা বড় দ্বীপ যার 7,000 লোকবল আছে, এখানে একটা কমার্শিয়াল ইকোনমি আছে, ফিশিং ইকোনমি আছে, এটাকে কোনো অবস্থাতেই 6 নটিক্যাল মাইল আবদ্ধ করে রাখা যুক্তিসঙ্গত বা আইনসম্মত হবে না। কোর্ট কিন্তু ফাইনালি এটা মেনে নিয়েছে, আমাদের 12 মাইল দিয়েছে। তারপরে আমরা যেটা 130 মাইলে আটকা গিয়েছিলাম, সেই জায়গাটা তো আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের কনকেভ কোস্ট লাইন, এই কোস্ট লাইনে যদি সমুদ্রতট পদ্ধতি করা হয় এবং অন্য কোনো রেলিভেন্ট সার্কামস্টেন্সের বিষয়টা না আনা হয়, তাহলে আমরা 130 মাইলের বাইরে কোনো যেতে পারবো না, আমরা সাগর হারাবো। কারণ 200 মাইল যাওয়ার আমাদের একটা অধিকার আইন দিয়েছে, কিন্তু ডিলিমিটেশন করতে হবে। আমরা ডিলিমিটেশন জন্য তোমাদের কাছে আসছি, কারণ আমরা উভয় পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে করতে পারিনি। কোর্ট কিন্তু আমাদের এই আবেদন শুনে তারা কিন্তু এটা বলেছে যে হ্যাঁ, বাংলাদেশের কনকেভ কোস্ট লাইন ইজ এ ক্লাসিক কনকেভিটি। আমরা ফিগার একে ড্র করে তাদের দেখিয়েছি। প্লাস আপনি জানেন যে 1967 সালে নর্থ সি কন্টিনেন্টাল শেলফের কেসে জার্মানি, ডেনমার্ক ও নেদারল্যান্ডকে তারা কোর্টে নিয়ে গেছিল, সেই কেসটা আমরা তুলে ধরেছি। সেখানে আমাদের নাম ছিল। আমরা এটাও বলেছি যে আমাদের দিয়ে তারা যদি পেতে পারে ইকুইটেবল সলিউশন, আমরা কেন পাবো না। তো সেটার ব্যাপারেও কোর্ট কিন্তু ফাইনালি আমাদের, আপনি দেখতে পারবেন যে আমরা যে 215 ডিগ্রি চেয়েছিলাম, সেই 215 ডিগ্রি যাবতীয় 200 মাইল পর্যন্ত আমাদের একটা সীমানা দিয়েছে। তারপরেও আমাদের একটা সমস্যা ছিল যে আমাদের 200 মাইল যেখানে শেষ, মায়ানমারের 200 মাইল সেখানে শুরু। এই জায়গার উপর দিয়ে, কারণ আমার এটা আমার জমি না, মানুষের জমির উপর দিয়ে যেতে গেলে তার কাছ থেকে তো পারমিশন নিতে হবে। কোর্টকে আমরা বলেছিলাম যে কোর্ট, এটা যদি তোমরা সলভ না করো তাহলে আমরা মহীশোপানে যেতে পারবো না। কোর্ট কিন্তু সেটাও সলভ করে দিয়েছে, একটা গ্রে এরিয়া আছে, তার উপর দিয়ে আমাদের যাওয়ার অধিকার দিয়েছে। এবং মহীশোপানের ব্যাপারে যেটা মায়ানমার বলেছে যে বাংলাদেশ তো দাবিই দেয়নি, আর প্লাস বাংলাদেশ যেহেতু 130 মাইলে আটকে যায়, তাহলে মহীশোপান বাংলাদেশে নাই, এই কথাও বলেছে। প্লাস তারা বলেছে যে বর্তমান যে কোর্ট, এই কোর্ট মহীশোপানের সীমানা সংক্রান্ত রায় দিতে পারবে না, দে হ্যাভ নো জুরিসডিকশন। কারণ ইতিপূর্বে অন্য কোনো কোর্টই এই ব্যাপারে কোনো রায় দেয়নি। এমনকি আপনার সেন্ট পিয়েরে মিকুইলেন কেসে কানাডা ফ্রান্সের আরবিট্রেশনে তারা বলছে যে না, 200 মাইলের ব্যাপারে করবো না, কারণ সিএলসিএস এখনো রায় দেয়নি। এই কোর্ট কিন্তু সেটাও আমরা করে দিয়েছে। কাজে আমি যেটা বলবো যে যারা এই ইকুইটেবল সলিউশনটা, আমাদের দুই দেশের জন্য ইকুইটেবল সলিউশন, এটাকে একটু ছোট করে দেখছেন, তাদের আমার অনুরোধ হবে যে আপনারা আইনটা ভালো করে পড়ুন, আমাদের তথ্যপত্র যেগুলো জমা দিয়েছে সেটা ভালো করে পড়ুন, এবং যে রায়টা এসেছে 156 পেজ, টোটাল 650 পেজ হলো আমাদের রায়, সেটা ভালো করে পড়ে যদি মতামত দেন, তাহলে আমি সশ্রদ্ধতে মেনে নিব যে কোথায় কি আমরা পাইনি না বা পেয়েছি। এর আগে কিন্তু আসলে শুধুমাত্র কয়েকটা লাইন পড়ে যদি বলা হয় তাহলে এটা সঠিক হবে না। আমি আপনার প্রশ্নে আসি। আপনি যে সমস্ত যার কথা বলেছেন, সমুদ্র সম্পদ আমাদের এখানে, আপনি জানেন যে সমুদ্র সম্পদ আহরণ করার জন্য আমাদের যেটা প্রথমে দরকার, দক্ষ জনবল। আমাদের কিন্তু আসলে দক্ষ জনবল নাই। আমি মিনিস্ট্রিতে যোগদান করার পর থেকে গত 2 বছরের চেষ্টা করে আমরা যেটা করেছি, যেটা আগেই অনেকেই করতে পারতো কিন্তু করেনি, ওশেনোগ্রাফি একটা কোর্স চালু করা। এই বছর থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটিতে ওশেনোগ্রাফি কোর্স চালু হচ্ছে। এটা চালু হওয়ার ফলে আমরা যেটা পাবো, আগামী 4 বছরের ভিতরে আমাদের একটা জনবল তৈরি হয়ে যাবে। তখন হয়তো আমাদের এই সমুদ্র আমি যদি প্রশ্নটাকে সরল করতে চাই যে আমার তো মাছ ধরার জন্য দক্ষ জনবলের দরকার নাই, মাছ তো আমরা ধরছি। আমরা যে জায়গাটাকে নিয়ে ডিসপিউট ছিল সেই জায়গাটাতে মাছ ধরতে পারবো কি আজ থেকেই? এই 14 মাস থেকে আমরা সেখানে মাছও ধরতে পারবো, গ্যাস উত্তোলন যদি করতে চায় সরকার, সেও করতে পারবে। এই ব্যাপারে কোনো বাধা বিভক্তি থাকছে না, কোনো রকম না। এবং এই রায় ম্যান্ডেটরি, এবং আপনি জানেন যে মিয়ানমার সরকারও রায় মেনে নিয়েছে, এবং এতে কোনো রকম অ্যাপিল করার সুযোগ নাই। কাজে আমি বলবো যে এটা অলরেডি নির্ধারিত, এবং আমাদের জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ। এমনকি তাও আমি বলি যে এতদিন যে আমাদের সীমানা ছিল না, অন্য দেশের ট্রলার যারা এসে আমাদের মাছ ধরতো, আমাদের অনেক সময় চ্যালেঞ্জ করতো। এমনকি 1980 সালের দিকে আমরা 5টা ট্রলার ধরেছিলাম থাইল্যান্ডের, হাইকোর্টে গিয়েছিল, তারা মামলা করেছিল আমাদের বিরুদ্ধে। মামলা কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। তারা বলছে তোমাদের তো সমুদ্র সীমা নাই, নির্ধারিত নাই। কাজেই আমরা এখন কিন্তু এই পর্যায়ে নাই, অন্য দেশের ট্রলার এসে কিন্তু আমাদের এলাকায় মাছ ধরতে পারবে না। আপনি জানেন বাংলাদেশ নৌবাহিনীর 3টি জাহাজ গত 14 মার্চ 15 মার্চ তারা এই পুরা সমুদ্র সীমানা দিয়ে ঘুরে আসছে,
এবং তাদের প্রায় 60 ঘন্টা লেগেছে পুরো এরিয়াটা টহল দিতে। কাজে বাংলাদেশ নৌবাহিনী টহল দিচ্ছে এবং আমার বিশ্বাস যে এখানে অন্যরা আর কেউ আসতে পারবে না। আপনার কাছে আবার একটু পর থেকে শুনবো যে মানে সরকার কবে নাগাদ এই সম্পদটা রিয়েলাইজ করার উদ্যোগ নিবে এবং আমরা বাড়তি যে জায়গাটা পালাম সেটা নিয়ে সরকার কবে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। এই পর্যায়ে আমরা একটু প্রকৌশলী ইনামুল হকের কাছে আসি। আপনি এই রায়টিকে কিভাবে দেখছেন? যে আমরা বদরুল ইমাম সাহেবের একটি লেখায় পড়ছি, উনি বলছেন যে আমাদের যে ব্লক আমরা করেছিলাম সেই ব্লকের মধ্যে 4টি নিশ্চিতভাবে এবং 4টি আংশিকভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। এটিকে আপনি ক্ষতি হিসেবে দেখছেন আর নতুন ব্লক করার একটি? আমি এটাকে মনে করি এটা একটা জয় জয় হয়েছে। এটা বাংলাদেশের জন্য জয় হয়েছে, মিয়ানমারের জন্য জয় হয়েছে। আমাদের ঘোষিত কিছু ব্লক, বদরুল ইমাম সাহেব বলেছেন যে 4টি আর 4টি, আসলে 6টি ব্লক পুরোপুরি চলে গেছে আর 4টি ব্লক আংশিকভাবে গেছে। আমরা যদি এইভাবে দেখি তাহলে হবে না। মিয়ানমারেরও অনেক ব্লক চলে গেছে। হ্যাঁ, মিয়ানমারও তারাও এরকম ঘোষণা করেছিল, আমাদের যেগুলো আমাদের এলাকার মধ্যে এখন পড়ে তাদেরও ব্লক চলে গেছে। অনেকে বলছে কি যে এই ব্লকগুলো ঘোষণা করাটা ঠিক ছিল না। আমি এটা সঠিক মনে করি না। মিয়ানমারও ঘোষণা করেছে, আমরাও ঘোষণা করেছি। আমাদেরও একটা যুক্তি ছিল, যে যুক্তির মাধ্যমে আমরা ওই এলাকা পাওয়ার আমাদের অধিকার ছিল। আমাদের দুটো বেজ লাইন যেটা নাকি এই ট্রাইব্যুনাল ঠিক করে দিয়েছে, একটা পূর্ব পশ্চিমে, একটা উত্তর দক্ষিণে। পূর্ব পশ্চিমে যে বেজ লাইনটা, যেটা মান্দারবাড়ি দ্বীপ থেকে নিয়ে কুতুবদিয়া, সেখান থেকে যদি আমরা ধরি তাহলে আমাদের কন্টিনেন্টাল শেলফে ওই ব্লকগুলো এসে যায়। তবে কিন্তু আমাদের বিশ্বকরে এটাও বলছেন যে এই ব্লকগুলি নির্ধারণ করার ক্ষেত্রে, যে ব্লকগুলির কথা আমরা এখন আলোচনা করছি, যে 27টি ব্লকের ক্ষেত্রে, যে এই গভীর সমুদ্র সীমা নির্ধারণে দেশের সমুদ্র আইন বিশেষজ্ঞদের কোনো পরামর্শ নেওয়া হয় নাই। এটা হতেই পারে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত অনেক সময় হয়ে যায়। যেমন খোরশেদ সাহেব বললেন যে এই যে আমরা ট্রাইব্যুনালে গেলাম বা আদালতে গেলাম, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত একটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি ওটা মনে করি, আমরা সবসময় সেটাকে সমর্থন দিয়ে এসেছি যে এটা যাওয়াটা ঠিক হয়েছে। তখনও যেভাবে এই ব্লকগুলোকে ঘোষণা করা হয়েছিল, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং করেছে। একটা দাবি করলেই তো একটা মামলা হয়। মামলা হলে পরে তখন একটা মীমাংসার ব্যাপার এসে যায়। আমরা দাবি করলাম না, তাহলে কেমন হলো? আচ্ছা, আমি একটু উত্তর দিব এটারে। আচ্ছা, জনাব নূর মোহাম্মদ বলছিলেন। না, এই আমার বিষয়ে একটু উত্তর দিতে চাই আমি। ধন্যবাদ আপনাকে। আমি এনামুল হক সাহেবের সঙ্গে একমত পোষণ করছি না, বরং দ্বিমত পোষণ করছি। কারণ এখানে দুটো ব্যাপার। প্রথম ব্যাপার হলো, উনি যেটা বললেন যে ব্লক আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো অনেকেই বলছেন ঠিক হয় নাই দেওয়া, এটা আমাদের যুক্তি ছিল না। আন্তর্জাতিক আইনে আপনি যদি এই আইনটা কেউ পড়ে থেকে ভালো করে, বলা আছে ডিলিমিটেশন হ্যাজ টু বি ডান বাই এগ্রিমেন্ট, আর্টিকেল 74 এবং 83। যেহেতু আমরা ডিলিমিটেশন করি নাই, আমরা ডিলিমিটেশন না করে এখানে আমাদের ব্লক ঘোষণা করাটা যুক্তিসঙ্গত বা আইনসম্মত হয়নি। এটা আন্তর্জাতিক আইনের কোনো রীতিনীতিতেই পড়ে না। কারণ আমরা যদি 200 মাইল, তারপরেও আরেকটা জিনিস আছে যেটা উনি হয়তো খেয়াল করেন নাই, যে আমরা যেখানে 200 মাইল নিয়েছি ব্লকের, সেটা মিয়ানমার থেকে মাত্র 105 মাইল দূরে, 105 বা 30 মাইল দূরে, 7 মাইল দূরে। তা আমি 200 মাইল নেব, তাকে দিব না, এটা তো হতে পারে না। তো কাজেই আমরা কি করেছিলাম, আমরা যে 28টা ব্লক দিয়েছিলাম, কার জায়গার উপরে দিয়েছি, আমরা চৌহদ্দি ছাড়া আপনি তো কোনো নিজের বাড়ি বিল্ডিং করতে পারেন না। এটা হলো একটা বেসিক প্রশ্ন এবং ইজ নট সাপোর্টেড। এটা কোনো কিছুর আলোকে বা কারোর সাথে গবেষণা, কারো মতামত নিয়ে, কোনো বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এটা করা হয় না। বিশেষজ্ঞ তখন কিভাবে করেছে 2005 সালে আমিও জানি না, কিন্তু নিজেরা করা হয়েছে। এটা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী, যার জন্যই আমাদের সমস্যা হয়েছে। আমি আরেকটা জিনিস ওনাকে বলবো, প্রকৌশলী সাহেবকে, যে উনি যেটা বলছেন যে বিশেষজ্ঞদের ডাকা হয়নি, এটাও সঠিক নয়। এই আইন দিয়ে যারা পড়াশোনা করেছে, প্রফেসর হাবিবুর রহমান, চিটাগং ইউনিভার্সিটির লর হেড যারা, প্রফেসর শাহ আলম, তারপরে আমার জায়গায় যিনি ছিলেন ব্যারিস্টার মুর্শেদ, 18 বছর ছিলেন আমার জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে অ্যাডমিরাল এমএইচ খান, ডক্টর মিজান, এই ধরনের, তারপরে ব্যারিস্টার হারুন, আজকে ওনার একটা আর্টিকেল আছে। এইরকম লোক যারা এটা নিয়ে কাজ করছে, যারা কন্ট্রিবিউট করতে পারবে, তাদের কিন্তু আমরা ডেকেছি বেশ কয়েকবার, এবং তাদের কাছে আমি অনুরোধ রেখেছিলাম যে আপনারা যদি কিছু দিতে চান, কোনো তথ্যপাত্র, আমরা এটা গ্রহণ করব। কাজে এটা সঠিক নয়, কিন্তু এখানে যেটা দেখতে হবে যে বিশেষজ্ঞ কারা, এটা একটা আইডেন্টিফাই করে গ্রহণ করব। কাজে এটা সঠিক নয়, কিন্তু এখানে যেটা দেখতে হবে যে বিশেষজ্ঞ কারা, এটা একটা আইডেন্টিফাই করতে হবে কারা এটা। এই এতগুলোর উপরে ডেকেছিলাম আমরা, কিন্তু সেরকম ধরনের কোনো উৎসাহব্যঞ্জক সারা পাইনি যে যেটা দিয়ে আমার কোর্টে
হেল্প হয়েছে? না, ওনার প্রশ্নটা সেটা ছিল না। ওনার প্রশ্ন ছিল যে ওই 2005 সালে 2005 হয়েছিল তখন কি ডাকা হয়েছিল, তখন এই ব্যাপারে তখন এই বিষয়ে আমরা জনাব নূর মোহাম্মদের বক্তব্য শুনবো। একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আপনাদের সঙ্গে থাকবে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বলছিলেন নূর মোহাম্মদ, তিনি আলোচনা করবেন হচ্ছে যে গভীর সমুদ্রে ব্লক ইজারা দেওয়ার যে 2005 সাল এবং বর্তমান পরিপ্রেক্ষিত এবং এর যৌক্তিকতা নিয়ে। ধন্যবাদ। ব্লক নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, এখানে আলোচনার বিস্তৃত করবার কিছু নেই, মতামত দেওয়ার ব্যাপার আছে। আমি স্পষ্টতই মনে করি যে সীমানা নির্ধারণের আগেই ব্লক যখন বরাদ্দ করা হয়েছিল তখন সীমানা নির্ধারণের গুরুত্ব এবং সমুদ্র আইনের ব্যাপারটা বিবেচনায় নেওয়া হয়নি। সুতরাং এটাকে কমপ্লিটলি বিবেচনায় না নিয়ে ব্লক বরাদ্দ করতে যাওয়াটার পেছনে অন্য মানসিকতার প্রকাশ দেখা যায়, যেটা ঠিক জাতীয় স্বার্থের প্রশ্নে সমুদ্রের পরে যে আমাদের সার্বভৌমত্ব মালিকানা সেটাকে আমলে আনা হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক সমুদ্র আইন, আপনি সীমানা নির্ধারণ না করে ব্লক নির্ধারণ করলে আইন ইজ নট কনসার্ন যে এই ব্লকের ব্যাপারটা আনবে। এবং আমি এটাও নিশ্চিত যে উনি বললেন যে 2900 পৃষ্ঠার যে বক্তব্য ওনারা মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেখানে এই ব্লকের পক্ষে কোনো একটা লাইন বা পৃষ্ঠা আছে বলে আমি মনে করি না। না জেনেই আমি এই কথাটা বলছি, মনে করি না, কারণ আমরা সেটা দিতে পারি না। সেজন্য বলছি যে ব্লক সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দিয়ে, সমুদ্র আইন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা বাদ দিয়ে এই ধরনের ব্লক বরাদ্দটা ঠিক সঙ্গত নয়। দ্বিতীয় প্রশ্নে আমি আসছি। এখন আমরা কি করব? এখন আমরা বলছি যে রিয়ার অ্যাডমিরাল সাহেবের লেখায় আমি দেখেছি উনি বলছেন যে তাড়াহুড়ো করাটা ওনার নিজেরও পছন্দ না, আমাদের তো নয়। যেখানে উনি বলছেন যে আমাদের যদি যে জরিপ আমরা যেটা করি ভূকম্পন জরিপের কথা ওনার লেখায় আমি দেখলাম যে এই জরিপ আমাদের করতে পারে, আমাদের যা লোকবল আছে সেটা দিয়ে ওনারা এটা যদি করতে পারেন। গভীর সমুদ্রে 3D সাইসমিক জরিপ অনেক ব্যয়সাধ্য ব্যাপার। পৃথিবীতে এমন অনেক সংস্থা আছে যারা 3D সাইসমিক জরিপ সমুদ্র বক্ষে আপনাকে মাগনা করে দিবে। যদি আপনি আমাদেরকে মাগনা করে দিক না দিক সেটা আমরা আলোচনা না, আমাদের পক্ষে এটা করা সম্ভব এবং এটা আমরা লাভজনক হব, এটা ওনার বক্তব্যের মধ্যে এসছে। নৌবাহিনীর একটি জরিপ জাহাজ বর্তমানে আছে, হ্যাঁ এটা এসছে, কিন্তু 3D সাইসমিক করতে পারবে কিনা সেটা 3D সাইসমিক করতে পারবে না, 3D সাইসমিক করতে পারবে না। না সেটা আমাদের করতে হবে। তবে আমরা করেছি, আমরা কিন্তু 2D সাইসমিক সার্ভে করেছি ওই মহিষোপান জমা দেওয়ার আগে। না, কিন্তু আপনাকে যদি হাইড্রোকার্বনের অবস্থান জানতে হয় তাহলে আপনি 3D সাইসমিকই করতে হবে। না, ওই 2D দিয়েও আপনার কাজ চলবে। আমরা যে সাইসমিক সার্ভে করেছি, আপনি হিট করার জন্য কিন্তু আপনার 3D লাগবে, কোয়ান্টিটি বের করতে হলে আপনার 3D লাগবে। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গ। আমি বলছি যে লাগলো যেখানে ওনারা একটা অর্জন করেছেন বলছেন, জি, সেখানে তার সঙ্গে আর একটু যোগ করলে আর একটু অর্জন বেশি হবে, তার জন্য আপনার কিছু সময় ব্যয় হতে পারে। কিন্তু এই যুক্তি কয়েকজন দিচ্ছেন যে আমাদের আগামী 10 বছরের মধ্যে আমাদের জাতীয় সক্ষমতা অর্জন করতে সময় লাগবে, অতএব আমরা এখনই এই ব্লক বরাদ্দে যেতে পারি। তা 40 বছর তো বাংলাদেশ হয়েছে, 10 বছরে হিসেব ধরলে 4টে 10 বছর এরকম ইউনিট চলে গেছে আমাদের। কেউই আগ্রহ প্রকাশ করে নাই যে আমাদের জাতীয় সক্ষমতা অর্জন করে সমুদ্রের পরে আমরা কাজ করি। ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা কাগজে আমরা দেখি, আমি এটা আগেই জানি, সেখানে দেখেছি যে 80 কোটি টাকা তারা বরাদ্দ করেছিলেন, কিন্তু তারা ব্যয় করেছে 25 কোটি টাকা। তাহলে 80 কোটি টাকা বরাদ্দ করার পরও 25 কোটি টাকার মধ্যে তারা যে জরিপ করেছে সেই জরিপ কিন্তু আজকে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ প্রশংসিত হয়েছে। তাহলে আমরা কেন বিশ্বাস করতে পারবো না যে আমাদের যদি দক্ষ লোকবলের গড়ে তোলার মানসিকতা থাকে এবং আমাদের পায়ে আমাদের দাঁড়ানোর মতো ইচ্ছা যদি থাকে,
তাহলে হয়তো সময় একটু বেশি মোহাম্মদ লাগতে ভাই, পারে। আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনাকে আমি জানাতে চাই যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সঙ্গে অনেকদিন ধরে আমার যোগাযোগ আছে। প্রথম দিকে কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি প্রথম দিকে মানে কি অনেকদিন পর্যন্ত এই ব্যাপারে তারা একমত ছিলেন যে আমরা আমাদের ভূখণ্ডের যে হাইড্রোকার্বন আছে সেটা আমরা নিজেরা করব, অফশোরের গুলি আমরা বিদেশিদের দিয়ে করাবো। এটা পৃথিবীর অনেক দেশেই করে, কারণ এটা অনেক মানে ব্যয় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ এবং অনেক টেকনিক্যাল জিনিসের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রটা আমরা একটু সরে আসছি কিনা সেটা জানবো। এই পর্যায়ে আমরা কথা বলছি চট্টগ্রাম থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী জনাব মীর নাসিরের সঙ্গে। জনাব মীর নাসির, আপনি আমাদের একটু জানাবেন যে এই যে ব্লক আমরা বরাদ্দ করে দিলাম 2005 সালে সমুদ্র সীমা নির্ধারণ না করে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনি এখন কিভাবে দেখছেন? আমি আগে বলতেছিলাম যে আমাদের সীমানা নির্ধারণ করার পূর্বে ব্লক বরাদ্দটা কতটুকু আইনসঙ্গত সেটা আমাদের চিন্তা করা দরকার। আমাদের সীমানা, সমুদ্র সীমানা নির্ধারণের জন্য কোর্সা সাহেব যে প্রসিডিংসের কথাগুলি বললেন, জনাব মীর নাসির, এক্সপার্ট কাদেরকে নিয়ে এটা রেডি করেছেন সে জনাব মীর নাসির, আমি জানতে চেয়েছিলাম যে 2005 সালে যে প্রসিডিংস 2005 সালে যে 27টি ব্লক নির্ধারণ করা হয়েছিল গভীর সমুদ্র সীমায়, তখন সমুদ্র সীমা নির্ধারণ না করেই সেই ব্লকগুলি নির্ধারণ করা হয়েছিল, সেটি কেন? না, আমাদের তখন ধারণা ছিল আমরা ব্লকগুলি আমাদের সমুদ্র সীমানার ভিতরে আছে বিদায় সে ব্লকগুলি আমরা বরাদ্দ দিয়েছিলাম। এখন ট্রাইব্যুনালের জাজমেন্টের পরে যদি দেখা যায় যে সেটা সমুদ্র সীমান আমাদের সমুদ্র সীমানার বাইরে, তাহলে সেখানে ব্লকগুলি যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তারা সেই ব্লকগুলি ইউটিলাইজ করবে না। আমার বক্তব্য হচ্ছে দ্য প্রসিডিংস অফ দি হোল ট্রাইব্যুনাল, যে 2900 পৃষ্ঠার যে রিপোর্ট উনি রেডি করেছেন, এই প্রসিডিংসগুলো পার্লামেন্টে কেন প্লেস করা হলো না? ইভেন দি জাজমেন্ট হ্যাজ নট বিন ইভেন টেবলড বিফোর দ্য পার্লামেন্ট। ফরেন মিনিস্টার সাহেব তিনি সমুদ্র জয় করার বক্তব্য নিয়ে, জনাব মীর নাসির, আপনি কি জানেন যে যে কোনো মুহূর্তে, জনাব মীর নাসির, আপনি কি জানেন যে এইটি অত্যন্ত গোপনীয়তার মধ্যে করতে হয়েছিল? কারণ মিয়ানমার যদি আগে থেকে আন্দাজ করতে পারতো যে আমরা এটি করতে যাচ্ছি, মিয়ানমার ওদেরকে ফেরত নিলেই আমরা এটা পেতাম না। সংসদে আলোচনা করা দূরে থাক, এটি তো পররাষ্ট্র মন্ত্রণালয়েরও অনেক দপ্তর নিশ্চয়ই জানতো না। না, পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যগুলো রাখছেন, আমার বক্তব্য হচ্ছে এই জাজমেন্টটা একটা কেসের উপর ভিত্তি করে হয় নাই, আদার কেসের রেফারেন্স হিসেবে গ্রহণ করা যায়। আদার জাজমেন্ট, আদার কেসগুলি যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের রেফারেন্স নিয়ে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। সেই জন্য জাজমেন্ট এবং প্রসিডিংসগুলো যদি পার্লামেন্টের কাছে পার্লামেন্টে প্লেস করা হতো, তাহলে সেখানে একটা সুচিন্তিত বক্তব্য পার্লামেন্ট মেম্বারদের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে আমরা দিতে পারতাম। বাট মায়ানমারেরটা যেটা হয়েছে, ট্রাইব্যুনাল যে জাজমেন্ট দিয়েছে, হোয়াট অ্যাবাউট দি ইন্ডিয়ান সাইড? ভারতের সাথে যে আমাদের সমুদ্র সীমায় যে বিরোধটা রয়েছে সেটার ব্যাপারে 2014 সাল লাগবে কেন? খোরশেদ সাহেব এইটা যেভাবে তিনি পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে করেছেন, তিনি বলেছেন যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন। ইয়েস, all the government has got the political decision to save and to protect the sovereignty of the country, and সমুদ্র সীমা রক্ষার ব্যাপারে প্রত্যেকটি গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের সরকার সমুদ্র সীমার ব্যাপারে ইউনাইটেড নেশনসও বক্তব্য রেখেছে যে আমাদের সমুদ্র সীমা আমরা যেটা দাবি করি 200 মাইল নটিক্যাল মাইল, সেখানে এখন তারা মায়ানমারে যেটা আপনার ব্যারিয়ার লাইন যেটা হয়েছে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনে আমরা কতটুকু পেলাম এবং আমরা লাভ কতটুকু হলো, স্পেসিফিক সে বক্তব্যটা যদি ফরেন মিনিস্টার সাহেব পার্লামেন্টে বলতেন তাহলে আমরা আমাদের কমেন্ট দিতে পারতাম। আজকে ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণের জন্য কেন 2014 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে? জনাব মীর নাসির, এডমিরাল খুরশেদের কাছ থেকে এই জবাব আমরা জানবো। তবে 2014 সাল কেন লাগবে সেটির জবাব ইচ্ছা করলে আমিও দিতে পারি। এটি অনেক আলোচনা হয়েছে, তবুও আমরা এটি রিয়ার এডমিরাল খুরশেদ সাহেবের কাছে শুনবো। একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব হাবিবুর রহমানের কাছ থেকে শুনে আসি যে, জনাব হাবিবুর রহমান, আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের নিজস্ব বিশেষজ্ঞদের অনেক অভাব, এবং সেই বিশেষজ্ঞ বা আমরা যাতে বুঝতে পারি এরকম লোকজনের সংখ্যা বাড়ানোর জন্য এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ এরকম প্রশ্ন রাখার জন্য। আমি আরো
সবাইকে ধন্যবাদ জানাই যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে সমুদ্র সচেতনতা এসেছে প্রত্যেকেরই, আমাদের দেশের প্রত্যেক নাগরিকের ভিতর যেন একটা সমুদ্র সচেতনতা এসে গেছে। এটা আমি এতে যেন আমি খুবই আনন্দিত, কারণ এই সমুদ্র আইন নিয়ে বলতে গেলে আমি সেই 70 দশক থেকেই কাজ করে আসছে। তখন যে এই সচেতনতা বা কোনো ধারণাই ছিল না সমুদ্র আইনকে। তা যে আচ্ছা, প্রশ্নের উত্তরের প্রেক্ষাপটে যেটা যে প্রশ্নটা আবার একটু যদি মেহেরবানি করে বলুন। আমরা এই সমুদ্র সচেতনতা এখন তৈরি হয়েছে সেটা ঠিক, কিন্তু আমরা যদি বিশেষজ্ঞ বা যারা বিষয়টি সবাইকে জানাতে পারবেন সেরকম শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করা উচিত এই মুহূর্তে? এই মুহূর্তে যেটা যে মানে যদি আমি বলি যে সমুদ্র আইন বিশেষজ্ঞ, তাহলে কিন্তু ওই বলা যাবে না খুব একটা বেশি পাবেন না, কয়েকজনকেও পাওয়া যাবে না। এবং জনাব খোরশেদ আলী সাহেব অলরেডি কিন্তু মেনশন করেছেন, যার ফলে আমি বলি যে তবে না পাওয়া গেলেও আমরা মনে করি যে আমরা একবারই এখন যে আমাদের বিশেষজ্ঞ নেই তা নয়, আমাদের বেশ বিশেষজ্ঞ আছে অন্তত গেলেও আমরা মনে করি যে আমরা একবারই এখন যে আমাদের বিশেষজ্ঞ নেই তা নয়, আমাদের বেশ বিশেষজ্ঞ আছে অন্তত আমাদের লাভ লোকসান কি হবে কোথায় কি সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ রয়ে গেছে। এখন যদি আমি ধরেন একটা বিষয়ে এই যে এই বাংলাদেশ মায়ানমারের যে ভার্ডিক্টটা হলো ট্রাইব্যুনালে, সবচেয়ে একটা গুরুত্ব বিষয় দেখছি যে আমাদের সেন্ট মার্টিন যে আইল্যান্ড, এই আইল্যান্ডকে ট্রিট করা হয়েছে অ্যাজ এ পার্ট অফ দ্য মেইন, এবং তারই প্রেক্ষাপটেই কিন্তু 12 নটিক্যাল মাইল 6 নটিক্যাল মাইলের পরিবর্তে আমরা 12 নটিক্যাল মাইল। জনাব এম হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমাদের খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো। সোহেল, আপনি আমাদেরকে বলবেন যে সমুদ্রে যে আমাদের এই জয়টা হয়েছে তার প্রতিক্রিয়া খুলনায় কিরকম পড়েছে, বা খুলনার জনগণ এটাকে কিভাবে দেখছে বা আদৌ গুরুত্ব দিচ্ছে না? এশিয়া কাপের রানার্স আপ হয়েছে, সেটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। না, ধন্যবাদ খালিদ। আমি খুলনার বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তো আমাদের খুলনাতে তেল গ্যাস রক্ষা যে কমিটি আছে এর সমন্বয়কারী ফিরোজ আহমেদ, উনি আমাকে বলেছেন যে বর্তমান সরকারের এটা একটি অর্জন এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। তার কারণ বাংলাদেশের যে ইকোনমিক জোন রয়েছে সমুদ্র সীমার মধ্যে, সেখানে কিন্তু প্রচুর মৎস্য শিকার এখানে হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু প্রচুর সম্পদ আমরা আহরণ করে থাকি। তো আমাদের এর উপর যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পেয়েছে, এতে আমাদের সম্পদ আহরণের ক্ষেত্রে কিন্তু আরও একটা গতি বাড়বে এবং সেক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত কিছু উন্নয়নও হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এবং আমাদের যে গ্যাস সম্পদ রয়েছে সমুদ্র সীমানার মধ্যে, সেটাও আহরণ বর্তমান সরকারের জন্য অনেক বড় একটা কাজ হবে বলে উনি আমাকে জানিয়েছেন। এছাড়া আমাদের বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছিলাম, তাদের যে বক্তব্য সেটা হলো যে প্রতিটা সরকারই কিন্তু আসে যায়, কিন্তু এই ধরনের একটা সাফল্য কিন্তু এই সরকার এনেছে। তো এরপরে যে ভারতকে নিয়ে যে সমস্যাটা আছে সেটাও এই সরকারের আমলে হবে এরকম তারা একটা আশা করেছিলেন, কিন্তু সেটা আরও সময় বেশি লাগছে। এটা তার সাফল্যই আশা করছেন। খালিদ। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মীর নাসির, জনাব হাবিবুর রহমান এবং সোহেল মাহমুদ, আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমরা একটি বিরতি নিব। বিরতির পর আমরা এডমিরাল খুরশেদ আলমের কাছে শুনবো যে কেন ভারতের সঙ্গে আমাদের 2014 সাল লাগবে। এর সঙ্গে আমার একটি প্রশ্ন আছে, সেটি একটু আমি যুক্ত করতে চাই, যে বিষয়ে আপনারা তিনজনই একটু মতামত দেবেন আজকে প্যানেলিস্ট। যেটা বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ ভারতের ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনার একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন ভারতের সাথে আলোচনা না করে সালিশ আদালতই ঠিক আছে। এই বিষয়ে আপনার মতামত শুনবো। এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে রিয়ার এডমিরাল খুরশিদের কাছে জানতে চাইছিলাম যে ভারতের সাথে বিরোধ নিষ্পত্তিতে কোন পদ্ধতি ব্যবহার করা হবে, আর 2014 সাল কেন লাগবে, যেটা মীর নাসির জানতে চেয়েছিলেন। জি, আপনাকে ধন্যবাদ।
আমি ওনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে আমাদের দেশে বোধহয় এই যে বিভক্তি বা বিভাজন এটার ঊর্ধ্বে হয়তো আমরা উঠতে পারবো না। এটা দুঃখজনক হলেও সত্যি যে আপনি হয়তো জানেন যে 2001 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই আইনটাকে অনুস্বাক্ষর করে এবং সেদিন থেকে 10 বছরের মধ্যে আমাদের মহিষপানের দাবি দেওয়ার কথা, কিন্তু 2009 সাল পর্যন্ত কিন্তু এই 200 মাইলের বাইরে যে আমাদের মহিষপান আছে সে দাবি যে দিতে হবে তার জন্য কিন্তু যে দুটি তথ্য উপাত্ত দরকার ছিল, সাইসমিক সার্ভে এবং ব্যাথোমেট্রিক সার্ভে, তার কিন্তু কিছুই করা হয়নি। এবং এটা কিন্তু করা হলো একটা শেষ সময়ের শেষ প্রান্তে এসে 2010 সালের মার্চে আমরা সাইসমিক সার্ভে করলাম 3000 কিলোমিটার এবং 10 সালের ডিসেম্বর মাসে নৌবাহিনীকে একটা জাহাজ কিনে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেটা দিয়ে ব্যাথোমেট্রিক সার্ভে করলাম। এই দুটো সার্ভে না করলে মহিষপানের বাইরে যে এলাকা আমরা দাবি করেছি আরও 200 মাইলের বাইরে ধরেন 180 থেকে প্রায় 260 এই এলাকাতে আমরা দাবি করতে পারি, আমার দাবি তো ক্যান্সেল হয়ে যেত। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কাজগুলো আমরা করি নাই সে ব্যাপারে কিন্তু আমরা দায়ী দায়িত্ব নেই নাই, বরঞ্চ যেগুলো করা হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা যাতে একটু মানে প্রশ্ন রাখতে পারি। তারপরে আমি উত্তর দিব, সেটা বলবো যে এটা কোনো নতুন কিছু না। আপনি হয়তো জানেন, আপনি বলেছেন যে আমরা যদি ল অফ দ্য সি 4টে কোর্ট আছে, একটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, আই আরবিট্রেশন আর স্পেশাল আরবিট্রেশন। উপরের দুটার থেকে ভারত অলরেডি উইথড্র করছে একটার থেকে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে। আচ্ছা, তারপরে ছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ওখানে গেলে ভারত এবং মিয়ানমারের সম্মতি দরকার। আমরা যখন 2008 সালে মায়ানমারের মতো কান্ট্রি মহিষপানের দাবি দিল এবং ভারত দিল 2009 সালে, তখন দেখা গেল যে আমাদের 130 মাইলের পরে যে 330 মাইল এলাকা এটা পুরাটি তারা ভাগ করে নিয়েছে এবং তারা ওই সময়ে যদি রিজার্ভেশন দিয়ে দেয় কোর্টে তাহলে কিন্তু আমাদের আর আলাপ আলোচনা ছাড়া অন্য কোনোভাবে কোর্টে যাওয়ার কোনো পথ ছিল না। কাজে যেটা বলা হচ্ছে যে পার্লামেন্টের তো প্রশ্নই ওঠে না, এটা কোনো দেশে এইভাবে করা হয়নি। কাজে আমাদেরকে খুবই সংগোপনে খুবই গোপনীয়তার সাথে কাজটা করে কেস রেডি করে আরবিট্রেশন যেটা একমাত্র দরজা ছিল খোলা এই ভারত এবং মিয়ানমারকে কোর্টে নিয়ে যাওয়ার, সেটা দেওয়া হয়েছে। এখন আরবিট্রেশনের যখন আমরা গেলাম তখন যেটা দাঁড়ালো যে মিয়ানমার আমাদের প্রস্তাব দিল যে না ঠিক আছে আরবিট্রেশনে তোমরা দিয়েছো ভালো, আমরা ইকলসে যেতে চাই, হামবুর্গে যেতে চাই। তা আমরা দেখলাম ঠিক আছে হামবুর্গে আমাদেরও কোনো ক্ষতি নেই, এখানে 23 জন জাজ আছে, আমাদের পয়সা খরচ কম হবে, সেখানে আমরা গেলাম। আমরা ভারতকেও বলেছিলাম যে তোমরা যদি এখানে আসো তাহলে ভালো হয়, একসঙ্গে সেটেল হয়ে যাবে। ভারত বললো না, যেহেতু তোমরা আরবিট্রেশন দিয়েছো আমরা আরবিট্রেশনে থাকবো। কাজে ভারতের কোর্টটা আরবিট্রেশনে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ভারত বাংলাদেশের কেসটা, দুইটা কোর্ট আলাদা। দুইটা কোর্ট আলাদা হওয়ার কারণে দুইটার রুলস অফ প্রসিডিউর আলাদা। এইটা যদি ওনারা দয়া করে একটু খালি ইয়েতে যান, এই রুলসগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে যেখানে বাংলাদেশ মিয়ানমার আমরা 6 মাস করে উত্তর দিয়েছি রিটেন প্রিডিংসগুলো ফেসগুলা, সেখানে হলো 1 বছর 1 বছর করে। কাজে এই আর যেটা 3 মাস করে দিয়েছি সেখানে 6 মাস করে। এই কারণে 2 বছর লাগতেছে। এটা ভারতকে কোনো আলাদা সুবিধা দেওয়া হয় নাই। যেহেতু আমরা আরবিট্রেশনে গিয়েছি, আরবিট্রেশনের কোর্টের যে রুলস অফ প্রসিডিওর সেটা অনুযায়ী যেহেতু 2 বছর সময় বেশি লাগতেছে মিয়ানমারের থেকে, এবং সেটা 2014 সালে আশা করা যায় যে কোনো এক সময় এটা রায় হবে। এখানে কোনো রকম আমার মনে হয় আইনের ঊর্ধ্বে কথা বলা কোনো অবস্থাতেই সঠিক হবে না। আর তৃতীয় জিনিস হলো যে 300 বিধিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদের পার্লামেন্টে এই পুরা রায়টা তুলে ধরে ওনার বক্তব্য দিয়েছেন, এবং আমার মনে হয় যে বাকিতে রায়টা এইটা কিন্তু সবই ওয়েবসাইটে অ্যাভেলেবল, এবং আমরা যে তথ্যপত্র দিয়েছি সেটাও অ্যাভেলেবল, মিয়ানমার কি বলেছে সেটাও অ্যাভেলেবল এখন, এবং পুরা রায় 650 পেজ। মূল রায়টা হলো 160 পেজের মতো, বাট পুরাটা হলো 650 পেজ, পুরাটাই এখন অ্যাভেলেবল। কাজে এটা সবাই দেখতে পারে। তার যদি কারো কোনো জন্য মতামত থাকে, এটা আমি প্রথমেই বলেছি যেটা আপনারা আসতে পারবেন, দিতে পারবেন, বলতে পারবেন, প্রশ্নও করতে পারবেন, এতে কোনো বাধা নেই কারো। ধন্যবাদ। আমরা ইনামুল হক সাহেবের কাছে জানতে চাইবো যে এই যে পেট্রোবাংলা বলছে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সীমানা নির্দেশক রেখার বিষয়ে সমন্বিত নির্দেশক পেলেই যে কতটা ব্লক মিয়ানমারের দাবি মুক্ত হবে বা কি করা যাবে সেই ম্যাপিংটা করতে পারবে, এবং বাংলাদেশের মানচিত্র আসলে তখন নতুন করে এটা করা যাবে। এই সমন্বিত নির্দেশনা কত মানে কখন আসতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটা সরকারি তরফ থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে যারা এটা ম্যাপিং করেন, তাদের মিলিত একটা উদ্যোগ নিয়ে যথাশীঘ্র সম্ভব সরকার একটা ম্যাপ প্রস্তুত করে দিতে পারে। কারণ যে কোঅর্ডিনেটের মাধ্যমে এই সীমানা নির্ধারণ করা হয়েছে সেই সব কোঅর্ডিনেটের মাধ্যমে
আমরাও কিন্তু এক ধরনের সীমানা তৈরি করে নিতে পারি, ম্যাপের উপরে ম্যাপ ট্যাপ জোগাড় করে তৈরি করে নিতে পারি, পেট্রোবাংলা করে নিতে পারে, কিন্তু সেটা আমরা অথরাইজ নই বা পেট্রোবাংলাও এটা অথরাইজ নয় যে আমাদের দেশের ম্যাপ তৈরি করার ব্যাপারে সার্ভে অফ বাংলাদেশ কিংবা ডিফেন্স মিনিস্ট্রির নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে যারা এটা করেন। অতএব এটা আমি বলবো যে খোরশেদ সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, উনিও একটা নির্দেশনা ওখান থেকেও জারি হতে পারে এবং মানে গুরুত্ব সহকারে বিবেচনা করা আমি আপনাকে বলি ধন্যবাদ এবারে যে সাগরে আসলে আমাদের যে রাজনৈতিক যে ম্যাপ আছে, পলিটিক্যাল ম্যাপ, এরকম কোনো ম্যাপ কোনো দেশই করে না। সাগরে যেটা করে চার্টে একটা নির্দিষ্ট একটা চার্টে যেটা সি ম্যাপ বলা হয়, সেখানে একটা লাইন আমরা ড্র করে কোঅর্ডিনেটস গুলো দেখিয়ে দিব, সেটাই হয়ে যাবে। এটার কাজ মোটামুটি ভাবে প্রায় শেষ হওয়ার পথে। কিছু কিছু টেকনিক্যাল প্রশ্ন আছে, আপনি জানেন যে সাগরে পানির উপরে লাইন টানাটা কিন্তু খুব কঠিন কাজ, সহজ নয়। এই বিদ্যাটা নটিক্যাল বিদ্যা থাকতে হয়। আমরা মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এটার জন্য আমরা 14 তারিখে আপনি ধরেন আমাদের রায় হয়েছে, 15 তারিখে আমরা দেশে এসেছি এবং 17 তারিখে ক্যাবিনেট মিটিংয়ে আমরা এই পুরো প্রস্তাবটা দিয়েছিলাম। আমরা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, এখন শুধু নিটিগ্রিটির কাজটা চলতেছে। খুব অতি অল্প সময়ের ভিতরে আমরা আশা করি যে আমরা সেটা একটা গেজেট আকারে দিতে পারবো এবং অন্যান্য মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। জনাব নূর মোহাম্মদের কাছে জানতে চাইবো যে আপনি আপনার কিছু বিষয় আছে বলবেন বলছিলেন, আমরা আরেকটি বিষয় একটু যোগ করতে চাই যে আমরা সম্প্রতি জানছি যে বঙ্গোপসাগরে শত শত দ্বীপ যাচ্ছে, তো এইসব দ্বীপের অর্থনৈতিক উপযোগিতা কাজে লাগানোর জন্য আমাদের কি করা উচিত এই মুহূর্তে? না, আমি আগের কথাটুকু বলি, সেটি হচ্ছে যে আমরা ইতোমধ্যে যে আলোচনা হয়েছে বা সাম্প্রতিককালে যে আলোচনা হয়েছে, এতে কিন্তু কারোর কোনো দ্বিমত নেই যে সমুদ্রের ব্যাপারে আমাদের দীর্ঘ অনীহা এবং এটা বলতে গেলে অবজ্ঞা আর কি। এখন এটাকে উনি যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওশনোগ্রাফির একটা আপনার পেপার বা একটা সিলেবাস, আমি কিন্তু এই জায়গায় ব্যাপারটা সীমাবদ্ধ রাখার পক্ষপাতী না। সেটা ওনার সাথে আমার অনেক আগে আলোচনা হয়েছে যে সমুদ্র যেটা আমরা বলছি ওশনোগ্রাফি বা মেরিন সায়েন্স, এটার উনি বলছেন ভারতের বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। আমাদের এখানে ওনার সাথে আমার অনেক আগে আলোচনা হয়েছে যে সমুদ্র যেটা আমরা বলছি ওশনোগ্রাফি বা মেরিন সায়েন্স, এটার উনি বলছেন ভারতের বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। আমাদের এখানে এই জিনিসটা এখন এর পরিধি অনেক বেড়ে গেছে। ফিজিক্যাল ওশনোগ্রাফি, কেমিক্যাল ওশনোগ্রাফি, বায়োলজিক্যাল ওশনোগ্রাফি, জিওলজিক্যাল ওশনোগ্রাফি, মেরিন জিওফিজিক্স, এই সমস্ত মিলায় পুরো ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে একটি আলাদা সমুদ্র মন্ত্রণালয় করতে হবে, অধিদপ্তর করতে হবে এবং পূর্ণাঙ্গ একটি ওশনোগ্রাফিক ইনস্টিটিউট করতে হবে। এবং তার জন্য আমাদের অনেকেই এইসব কথা শুনলেই বলে আমরা এটা জানি না, আমাদের এই নেই, আমাদের ঘাটতি আছে। এই সমস্ত ঘাটতি থাকবে, আপনি হাত দিলে কাজে শুরু করলে তো ঘাটতিগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা তখন বুঝতে পারবো যে আমাদের আসলে আরও কী কী প্রয়োজন। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা বলতে বলতে আমাদের যে এত বড় একটা সমুদ্রের কোনো ধারণা নেই, নদীর পরেই রচনা শুরু হয়েছে। সুতরাং সমুদ্রের পরে রচনা, এই রায়ের পরের থেকে অন্তত ষষ্ঠ শ্রেণীর থেকে সমুদ্রের পরে রচনাটা শুরু হোক এবং আমি বলি যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা বিশেষ নাম্বারে সাধারণ জ্ঞান অর্জনের জন্য এটা বাধ্যবাধকতা করা হোক। আর আমি অনতিবিলম্বে দাবি করব যে সমুদ্র মন্ত্রণালয়ের আলাদা মন্ত্রণালয় করতে, আর তার অধীনে এই আপনার ওশনোগ্রাফিক ইউনিভার্সিটি করতে, আলাদা মন্ত্রণালয় করতে। ঠিক আছে, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো কথা বলবো। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। 10:30 এই সপ্তাহের হলিউড। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব নূর মোহাম্মদ বলছিলেন নৌ প্রতিরক্ষা শক্তি এটা কিভাবে নিশ্চিত করা যায়? বলছি যে আমরা তো
এর আগে কতগুলো সম্ভাবনা এবং সমাধান নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের দেখা দরকার যে এটা রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম সাহেবও বলেছেন যে ৬২ ঘন্টার একটা উনি হিসাব দিচ্ছেন যে ৬২ ঘন্টা লেগেছে এই ২০০ নটিক্যাল মাইলের সে রিচ করতে। এখন ঘন্টায় কত নটিক্যাল মাইল যায় আর কি হিসাবে, এগুলো আমার দরকার নাই। আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানি আমাদের এই দেশে যে এই বিশাল এলাকা শুধু পাহারা দেওয়ার ব্যাপার এটা না, বিপুল সম্পদ এটাকে আমাদের কবজায় আনা, সেটাকে তোলা, সেটাকে কাজে লাগানো, এর জন্যে শক্তিশালী মানে আধুনিক যে প্রযুক্তি ভিত্তিক শক্তিশালী একটা নৌশক্তি আমাদের দরকার, যেখানে তাদের নিজস্ব হেলিকপ্টার, নিজস্ব বিমান এবং নিজস্ব প্রয়োজনীয় যা কিছু ইন্ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট অন দি এয়ারফোর্স, নট ডিপেন্ডেন্ট অন দ্য আদার্স। এটা কালকে হবে বা পরশু হবে সে কথা আমি বলছি না, কিন্তু আপনি যদি ইমিডিয়েটলি এটা এজেন্ডার মধ্যে না নিয়ে আসেন তাহলে একটা শক্তিশালী আপনি নৌশক্তি গড়ে তুলতে পারবেন না। আর হচ্ছে কোস্ট গার্ড, আমাদের কোস্ট গার্ডও কিন্তু অত্যন্ত দুর্বল। সুতরাং এই যে কোস্ট গার্ড, আমাদের এমনি তো কোস্ট নিয়ে অনেক কথাই শুনছেন, তাহলে একটি শক্তিশালী কোস্ট গার্ড এবং একটি শক্তিশালী নৌশক্তি আর কি গড়ে তোলার জন্য একটা নীতিমালা এবং একটা রণনৈতিক পদক্ষেপ দেওয়া আসা দরকার। জনাব প্রকৌশলী ইনামুল হকের কাছে জানতে চাইবো ওই আগের প্রশ্নটি যে অনেক দ্বীপ জেগে উঠছে এরকম খবর পাচ্ছি, সেই দ্বীপগুলির ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের এই দ্বীপগুলো তো রাতারাতি জেগে উঠছে না, এটা হাজার হাজার বছর ধরে জেগে উঠছে এবং এগুলো ক্রমশ এগিয়ে যাচ্ছে। এবং দ্বীপ জায়গায় কেবল না, এটা পানির তলায় যে পলি গিয়ে জমা হচ্ছে, এখানে আমাদের সম্পদ প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং একটা নবায়নযোগ্য সম্পদ আছে কিছু কিছু, যেগুলো মাছ বা অন্যান্য বিষয়, তেল গ্যাস যেগুলো নবায়নযোগ্য নয়, কিন্তু এগুলো সবই আমাদের আহরণ করার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে এগুলো এখন যে ক্ষমতা আছে, আমাদের যে সামর্থ্য আছে, এগুলো বাড়াতে হবে। আমাদের সমুদ্র সীমা এখন একটা তার উপর একটা অর্জন হয়েছে এবং আমরা একটা সীমা আমরা পেয়েছি, এখন আর বসে থাকার সময় নেই। একটা অর্থনৈতিক সম্ভাবনা সেখানে রয়েছে, আমাদের এখানে অনেক কর্মসংস্থানও হবে, আমাদের অনেক শিক্ষার্থী এই সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়ানোর দরকার আছে, অনেক কিছু করার আছে। জনাব অ্যাডমিরাল খুরশিদের কাছে জানতে চাইবো যে এই দ্বীপ জায়গা নিয়ে কি করা আছে, তার পাশাপাশি আরেকবার জানতে চাইবো যে এই রায়ে এমন কিছু কি আছে যা ভবিষ্যতে আমাদের ন্যায্য দাবিকে খর্ব করতে পারে কোনো ক্ষেত্রেই। ধন্যবাদ আপনাকে। জি, দ্বীপ জায়গার ব্যাপারে আমি একটা কথা আপনাকে বলতে চাই যে আমাদের দেশে দেখেন, আমি প্রায় ৩৪ বছর এই লবণ পানি খেয়ে সাগরে ঘুরে বেরিয়েছি, এই বঙ্গোপসাগরে জীবনের একটা বড় সময়। বেসিক্যালি আমি একজন নাবিক, তো কাজেই এই সাগরের এমন এলাকা নাই যেখানে আমি যাইনি, সেটা কম পানি হোক, বেশি পানি হোক বা অন্যান্য সাগরে হোক, প্রায় পৃথিবীর সবগুলো সাগরে ঘুরে বেরিয়েছি। তো আমি যেটা বলতে পারি যে দেখেন, বাংলাদেশের এই এলাকার তৎকালীন ভারতে ১৭৭৬ সালে মেজর রেনেল ব্রিটিশ আমলে প্রথম একটা সার্ভে করে, সেই সার্ভের কপি আমাদের কাছে আছে এবং সেই সার্ভের সঙ্গে আমরা এই ধরেন সাম্প্রতিককালে চেঞ্জ ডিটেকশন একটা স্টাডি করেছিলাম। সেই স্টাডিতে কিন্তু বলে না যে আমরা সত্যি সত্যি খুব একটা বেশি ইরোশন এন্ড অ্যাক্রিশনের যদি আপনি যোগফল করেন তাহলে খুব যে একটা বেশি এরিয়া বেড়েছে তা কিন্তু না। একদিকে কিছু অ্যাক্রিশন হয়েছে, আবার ইরোশন হয়ে সেটা চলে গেছে। তবে হ্যাঁ, একটা বিরাট এলাকা আছে যেটা আপনার চর ভাটার সময় জেগে যায়, এটা আছে। এটা কিন্তু আজকে না, অনেকদিন ধরেই আছে। তবে হ্যাঁ, এখানে যদি আমরা এই যে সুন্দরী গাছ লাগাতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ল্যান্ড রিক্লেমেশন হবে, যেটা আমাদের জন্য একটা বিরাট সুফল বয়ে আনবে। এটা সরকার এক সময় একটা প্রজেক্ট নিয়েছিল গাছ লাগানো। এই সুন্দরী গাছ লাগিয়ে দিলেই কিন্তু এগুলো তো লবণ পানিতে বাঁচে, আপনি যদি গাছটা লাগিয়ে দেন শুধু ওই শিকড় চারিদিকে হয়ে যায়, শিকড় হওয়ার কারণে ওই দিন ৫ থেকে ১০ বছরের ভিতরে ওই পুরা ল্যান্ডটা জেগে যায়। কাজে এই ধরনের একটা সমন্বিত প্রকল্প যদি সরকার শক্তভাবে গ্রহণ করে তাহলে কিন্তু আমার বিশ্বাস আমরা অনেক একটা জায়গা পাবো, তাতে এই গ্রিন বেল্টগুলা আমাদের সাইক্লোনের সময় কিন্তু আমাদের একটা হেল্প করবে। আমরা একদম শেষ বাক্যটি শুনবো যে রায়ে এমন কিছু আছে কিনা। আমি এটা বলবো যে না, আমাদের যে কনট্রিবিউটি ছিল, যেহেতু এটা ক্লাসিক কনট্রিবিউটি কোর্টের কাছে স্বীকৃত হয়েছে, কোর্ট স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের পক্ষে ন্যায্যতার দাবির পক্ষে একটা অন্যতম শর্ত হিসেবে আমাদের কাজ করবে। এবং সব থেকে বড় সম্পদ, আপনাকে ধন্যবাদ, যে সমুদ্রে সম্পদ এবং সমুদ্রের উপরে অধিকার প্রতিষ্ঠার জন্য আমি মনে করি যে আজকে আমরা যতটুকু ন্যায্যতা ভিত্তিক সমাধান পেয়েছি, এটা আমাদের দেশবাসীর জন্য, বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বিরাট সাফল্য। আপনাদের অভিনন্দন এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।